প্রকল্পের কাজ না করে কাগজ জমা দিয়ে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ অতিরিক্ত প্রধান প্রকৌশলী রেজাউল বারীর নামে। এমন দুর্নীতিতে বিস্ময় প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী। আতঙ্কের জনপদ দক্ষিণের জেলা খুলনা। 6 মাসে খুন 37টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টার কথা বলছে পুলিশ। টানা বর্ষণে বান্দরবান, রাঙামাটি ও টেকনাফে পাহাড় ধসের আশঙ্কা। খোলা হয়েছে 424টি আশ্রয় কেন্দ্র। ঝুঁকি জেনেও ঘরবাড়ি ছেড়ে যেতে চান না অনেকে। হবিগঞ্জে উদ্বেগজনকভাবে বাড়ছে হামের বিস্তার। উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ স্বাস্থ্য বিভাগের। এবং 24-এর ছাত্র আন্দোলনের 7ই জুলাই আজ। এদিন কোটা বাতিলের এক দফা ঘোষণা করেন শিক্ষার্থীরা। দেশজুড়ে পালিত হয় বাংলা ব্লকেট। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবারে জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। তার দুর্নীতি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী। প্রকল্পের কাজ না করে শুধু কাগজ জমা দিয়ে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান চালাচ্ছে দুদক। এত কিছুর পরও বিতর্কিত এই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে বানানো হয়েছে অতিরিক্ত প্রধান প্রকৌশলী। আওয়ামীপন্থী প্রকৌশল পরিষদ নেতা ABM রেজাউল বারীর এমন পদোন্নতির পর প্রশ্ন, কোন জাদু বলে পদোন্নতি আর পুরস্কার মিলছে তার? সেখানে শুধু LGRD একটা মিনিস্ট্রি থেকে 3500 কোটি টাকা নাই হয়ে গিয়েছে, শুধু কাগজ দেখিয়ে টাকা নিয়ে চলে গেছে, কোনো কাজ হয়নি। জাস্ট উপরে কোনো রকম একটা লোক দেখাতে হবে একটা কিছু করেছে, 3500 কোটি টাকা গায়েব হয়ে গেছে নেই। এবং লিটিগেশন হওয়ার কারণে সব কাজ বন্ধ হয়ে আছে। মাত্র 2 মাস আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই অনুষ্ঠানে পিরোজপুরের বিভিন্ন প্রকল্পে কাজ না করে প্রায় 6000 কোটি টাকা আত্মসাতের বিষয়ে এভাবেই বিস্ময় প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি ডিপার্টমেন্ট থেকে 3500 কোটি টাকা, এবং কথা প্রসঙ্গে তখন আমি জানতে পারলাম আরো কয়েকটি ডিপার্টমেন্ট মিলিয়ে একটি জেলাতে 6000 কোটি টাকা নেই। যে দুর্নীতির ঘটনায় মামলা চলছে দুর্নীতি দমন কমিশনে। পিরোজপুরের বেশ কয়েকটি প্রকল্পে অনিয়ম দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে, যার অন্যতম অভিযুক্ত LGEDর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ABM রেজাউল বারী। 2018 সালের মে থেকে 2023 সালের এপ্রিল পর্যন্ত পিরোজপুরে বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্প FDDRIRPর প্রকল্প পরিচালক ছিলেন। প্রাথমিক তদন্তে দুর্নীতির তথ্য মিললে অভিযুক্ত ABM রেজাউল বারীর বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। দুর্নীতির পাশাপাশি আওয়ামী লীগের সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের সাথেও যোগসাজশে অর্থ আত্মসাতের তথ্যেও অনুসন্ধান চলছে। রেজাউল বারী আওয়ামীপন্থী বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের LGED শাখার যুগ্ম আহ্বায়ক। কিন্তু এত বড় দুর্নীতিতে অভিযুক্ত এবং প্রধানমন্ত্রীর বিস্ময় প্রকাশের পরও সম্প্রতি সেই ABM রেজাউল বারী পেয়েছেন পদোন্নতি। গত 2রা জুলাই তাকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়া হয়, এমনকি ঢাকা বিভাগের দায়িত্ব দিয়ে করা হয় পুরস্কৃত। দুর্নীতিতে অভিযুক্ত রেজাউল বারীর পদোন্নতিতে তৈরি হয়েছে অস্থিরতা। প্রশ্ন উঠেছে, এত কিছুর পরও কিভাবে পদোন্নতি পেলেন রেজাউল বারী? কোন জাদু বলে শাস্তির পরিবর্তে হলেন পুরস্কৃত? বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘটনা কেবল অবিশ্বাস্যই নয়, বরং দুর্নীতিকে আরও উৎসাহিত করবে। এটা কোনোভাবেই কাম্য নয়। আমি আশা করি কর্তৃপক্ষ, যেহেতু প্রধানমন্ত্রী অবগত আছেন, প্রধানমন্ত্রী এই নিয়ে কথা বলেছেন, তিনি হস্তক্ষেপ করবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা সক্রিয়ভাবে এটা বিষয়টা দেখবেন। কারণ শাস্তি যদি না পায়, যে অন্যায় করে পার পেয়ে যায় এবং অন্যায়ের কোনো শাস্তি হয় না, তখন কিন্তু অন্যায় আর উৎসাহিত হয়। তবে অভিযুক্ত রেজাউল বারী তার পদোন্নতিকে স্বাভাবিক বলে দাবি করেছেন। ওগুলো মিথ্যা কথা। বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে নিয়ম অনুযায়ী শূন্য পদের এগেইনস্টে পদোন্নতি দিচ্ছে। এখানে আর্থিক অনিয়মের কি আছে? এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তাকে ফোন দিয়েও পাওয়া যায়নি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। টানা বর্ষণে বান্দরবান, রাঙামাটি ও টেকনাফে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। এরই মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করেছে প্রশাসন। বান্দরবান ও রাঙামাটিতে খোলা হয়েছে 424টি আশ্রয়কেন্দ্র।
অবশ্য বাড়িঘর ছেড়ে অন্যত্র যেতে চান না বাসিন্দারা। টানা ভারী বর্ষণে সবুজ পাহাড়ে বিপদের হাতছানি। রুদ্র মূর্তি ধারণ করেছে সাঙ্গু নদী, দেখা দিয়েছে ভূমিধসের আশঙ্কা। বান্দরবনের পাহাড়গুলোতে ঝুঁকি নিয়ে বসবাস করছে অসংখ্য বাসিন্দা। ধসের আশঙ্কায় ইতিমধ্যে সতর্কতা জারি করেছে প্রশাসন। ৭ উপজেলায় প্রস্তুত রাখা হয়েছে ২২০টি আশ্রয় কেন্দ্র। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত থানচি উপজেলার সব পর্যটন কেন্দ্রে ভ্রমণে নিরুৎসাহিত করেছে উপজেলা প্রশাসন। রাঙামাটিতে পাহাড় ধসের ঝুঁকিতে থাকা ১০০রও বেশি স্থান চিহ্নিত করেছে প্রশাসন। পৌর এলাকায় ১১টি সহ জেলায় মোট ২০৪টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে জেলা প্রশাসনের পাশাপাশি কাজ করছে ফায়ার সার্ভিস, আইন শৃঙ্খলা বাহিনী ও রেড ক্রিসেন্টের সদস্যরা। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি বোঝানো, মানুষকে বুঝিয়ে রাজি করানোর জন্য। পরিস্থিতি এর চেয়েও খারাপ হয় তাহলে আমাদেরকে হয়তো আরেকটু কঠোর অবস্থানে যেতে হবে। তবে প্রশাসনের আহ্বানে কান দিচ্ছে না বাসিন্দারা। তাও নিজের সতর্ক নিজে থাকাটা ভালো। একজনের সতর্ক মনে করেন একজনকে বলবো, ওইটা না বলানো তো নিজের সতর্ক নিজে থাকাটা অনেকই বেটার আমি মনে করি। যদি বৃষ্টি বেশি বা বেশি কোনো খারাপ কিছু দেখা যায় তাহলে আমরা নিশ্চয়ই আশ্রয় কেন্দ্রে চলে যাব। এদিকে টানা বর্ষণে টেকনাফ পৌরসভার নীলা, হোয়াইকং, সাবরাং, বাহারছড়া সদর ইউনিয়নের অধিকাংশ বসতবাড়ি পানিতে তলিয়ে গেছে। পাহাড় ধসের আশঙ্কায় হোয়াইকং, নয়াবাজার ও পশ্চিম সাতঘরিয়া পাড়ায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে যেতে মাইকিং করা হচ্ছে। নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য। এদিকে বৈরী আবহাওয়ায় ৬ দিন ধরে সেন্ট মার্টিন টেকনাফ নৌপথে ট্রলার চলাচল বন্ধ রয়েছে। সানজিদুল আলম, ডিবিসি নিউজ ডেস্ক। ২০২৪-এর ৭ই জুলাই আজ। এদিন নতুন একটি শব্দের সঙ্গে পরিচিত হয় বাংলাদেশ। দেশজুড়ে পালিত হয় বাংলা ব্লকেড। এদিন কোটা বাতিলের এক দফা ঘোষণা করেন শিক্ষার্থীরা। ব্লকেডের সমর্থনে বিভিন্ন স্থানে সড়কে ফুটবল, ক্রিকেট খেলার পাশাপাশি রাস্তা আটকে কোটা বিরোধী স্লোগান আর কবিতা গানে উদ্দীপ্ত হয় আন্দোলনকারীরা। তবে সরকারের বিভিন্ন মহল থেকে আসে নানা বক্তব্য। রাজপথ আর রাজনীতির মাঠ দুক্ষেত্রেই বাড়তে থাকে উত্তাপ। সমাবেশ, গণপদযাত্রা, বিক্ষোভ, অবরোধ আর 10টা আন্দোলনের মতো কোটা আন্দোলনও শুরু হয় এসব কর্মসূচির মধ্য দিয়েই। কিন্তু মেধাবীদের দাবি আদায়ের লড়াইয়ে যুক্ত হয় এক নতুন কর্মসূচি, বাংলা ব্লকেড। বাংলা ব্লকেড কর্মসূচি অব্যাহত রাখবে। ২০২৪ সালের ৭ই জুলাই বেলা ৩টা থেকে দেশব্যাপী শুরু হয় এ কর্মসূচি। বিশ্ববিদ্যালয় এলাকা ছাপিয়ে এদিন রাজধানী ও দেশের বিভিন্ন স্থানের মূল সড়কগুলো অবরোধ করেন শিক্ষার্থীরা। মুহূর্তে স্থবির হয়ে পড়ে গোটা রাজধানী সহ সারা দেশ। আন্দোলনকারী শিক্ষার্থীরা শাহবাগ, নীলক্ষেত, চানখারপুল, সায়েন্স ল্যাব, বাংলা মোটর, কাউরান বাজার, মিরপুর, আগারগাঁও, পুরান ঢাকা ও বাড্ডা সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়ে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করেন। কোটা বিরোধী আন্দোলন যে বড় সংগ্রামে রূপ নিচ্ছে তার আঁচ পাওয়া যায় এই দিনই। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, তার ভিতরে এই বাংলা ব্লকেড কর্মসূচিটাও ছিল অন্যতম, এবং এই প্রত্যেকটা কর্মসূচি আসলে এই আন্দোলনটাকে ধীরে ধীরে ডানা বাঁধতে সহযোগিতা করছে। হয়তো মেয়েরা সামনে গিয়ে আন্দোলন করতে পারে নাই, কিন্তু যখন ওদের ফ্রেন্ডদের, বন্ধু ভাইদের যখন দেখছে আহত বা কোনো সমস্যা হয়েছে, ওরা যথেষ্ট চেষ্টা করেছে তাদেরকে সাহায্য করার যে কোনো কিছু দিয়ে। এদিন 4 দফা থেকে সরে কোটা বাতিলের 1 দফা ঘোষণা করেন শিক্ষার্থীরা। জুলাই যোদ্ধারা জানান, সাধারণ মানুষকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত করতে কর্মসূচির চিরাচরিত নাম থেকে বের হয়ে আসেন তারা। এই আন্দোলনের গতিপথকে নির্ণয় করার জন্য আমরা নানা ধরনের কর্মসূচির কথা আমরা তখন ভেবেছিলাম। বাংলা ব্লকেড, তারপরে কমপ্লিট শাটডাউন, এরপরের সময়টাতে আমি জেলখানায় যখন গিয়েছিলাম, তারপরে লং মার্চ টু ঢাকা, 1 দফার যে ঘোষণা, নানা ধরনের ঘোষণাই কিন্তু শিক্ষার্থীরা তখন তাদের জায়গা থেকে তারা এই ঘোষণাগুলো দিয়েছিলেন। এদিকে ওই দিনই শিক্ষার্থীদের এই আন্দোলনকে অযৌক্তিক উল্লেখ করে বক্তব্য দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। কর্মসূচি চলাকালে সন্ধ্যার দিকে সরকারের পক্ষ থেকে আলোচনার জন্য কোটা আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে শাহবাগ থানায় ডেকে নেওয়া হয়। যদিও কোটা সংস্কার ছাড়া মাঠ ছাড়বেন না বলে সাফ জানান তারা।
এরপর সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জনের পাশাপাশি পরদিন বেলা 3:30 থেকে আবারও অবরোধ কর্মসূচির ঘোষণা করেন শিক্ষার্থীরা। সারা বাংলাদেশে আরো বিভিন্ন পয়েন্টে আগামীকালও ব্লকেট চলবে। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে জঙ্গি হামলার 10 বছর পূর্তি আজ। আইনি জটিলতায় এ ঘটনার মামলার বিচার কার্যক্রম চলছে ধীর গতিতে। 2016 সালের এই দিনে শোলাকিয়া ঈদগাহে নামাজের প্রস্তুতির সময় পুলিশের একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় 2 পুলিশ সদস্য, 1 গৃহবধূ ও 2 জঙ্গি সহ 5 জন নিহত হয়। বর্তমানে 3 জন হাজতে আছেন বলে জানান সরকার পক্ষের এই আইনজীবী। এবছরের 7 সেপ্টেম্বর সাক্ষীর জন্য মামলার তারিখ নির্ধারণ করা হয়েছে। ভয়ার্ত এমন ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত বিচার শেষ করার দাবি সকলের। ঈদের নামাজের কিছুক্ষণ আগেই এই ঘটনাটা ঘটে। আসলে এমন একটা পরিস্থিতি যেটা কল্পনার বাইরে। পুলিশ মারা গেছে, মহিলাও মারা গেছে, এই ভয় এখনো আমাদের মনে এখনো কাজ করে। পুলিশের কাছ থেকে বন্দুক নেয়া, পুলিশের মারতেছে, কোবাইতেছে, গোলাগুলি করতেছে, একটা যুদ্ধের মতো অবস্থা। অনেকে নাকি হাইকোর্ট থেকে বিভিন্ন জায়গা থেকে জামিন পাইতেছে, কিন্তু এটা আসলে তো উচিত না। এই মামলার মোট আসামি 24 জন। 19 জন আসামি এনকাউন্টারে বিভিন্ন সময় মারা গেছে। 102 জন সাক্ষীর মধ্যে 66 জন সাক্ষী হয়েছে। সাক্ষী প্রায় শেষ পর্যায়ে। আমরা বিশ্বাস করি এই মামলায় আগামী তারিখে সাক্ষ্য সমাপ্ত হইলে সর্বোচ্চ শাস্তি নির্ধারিত করবেন বিজ্ঞ আদালত। চড়া শুল্কের কারণে বৈধ ব্যবসায় ধস নেমেছে, আর সেই সুযোগে রমরমা প্রসাধনী বা কসমেটিক্সের চোরা কারবার। মানসম্মত পণ্যের আমদানি কমায় বাজারে দৌরাত্ম্য বেড়েছে নকল পণ্যেরও। ভোক্তা সংগঠন ক্যাব বলছে, দেশের বাজারের 70% কসমেটিক্সই নকল। সরকারের নজরদারির দুর্বলতায় নিম্নমানের অস্বাস্থ্যকর পণ্য চড়া দামে কিনে প্রতারিত হচ্ছেন ভোক্তা। বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। নিজেকে একটু পরিপাটি রাখতে কে না ভালোবাসেন, কিন্তু প্রসাধনী দিয়ে লাবণ্য বাড়িয়ে প্রিয়জনের মন জয় করবেন, সেই উপায় কোথায়? সৌন্দর্য চর্চার উপকরণে বাজারে জ্বলছে দামের আগুন। ডলার সংকটের মুখে গেল 3 বছর আগে বিলাসী পণ্য হিসেবে কসমেটিক্সের আমদানি নিরুৎসাহিত করতে কর ও মার্জিন ঋণ বসায় সরকার। ভালো পণ্য অবৈধ পণ্যতে বাংলাদেশে ঢুকে তার পরিমাণ হচ্ছে 20,000 কোটি টাকা। নকল যেটা করে সেটার পরিমাণ ধরেন 5,000 কোটি টাকা। আমি জানি না কার দৃষ্টির বাইর থেকে এই পণ্যগুলি এই অবাধে এই ব্যবসাটা চালু রয়েছে। বিএসটিকে বলেছি যে পণ্য যেখান দিয়ে ঢুকুক, আপনার বিএসটি করা না থাকলে আপনি বলবেন যে এটা অবৈধ। 2023-24 অর্থ বছরে দেশে কসমেটিক্সের ব্যবসা হয় 20,000 কোটি টাকার। চড়া শুল্কের কারণে এর আমদানি ধারাবাহিকভাবে কমছে, আর সেই সুযোগে দৌরাত্ম্য বেড়েছে অবৈধ পথে আনা পণ্যের। এমনকি চড়া শুল্কে বৈধ পণ্যের দাম বেড়ে যাওয়ায় রাজধানীর নামি দামি শপিং মল থেকে শুরু করে অখ্যাত দোকানও দখলে নিয়েছে নকল পণ্য। কিছু আপনার অসাধু ব্যবসায়ী যারা আছে তারা আপনার বাংলাদেশে আপনার নিজেরাই তৈরি করতেছে কেমিক্যালের মাধ্যমে, যেটা আমরা কাস্টমারকে যদি দিয়ে থাকি সেক্ষেত্রে কাস্টমারের উপর প্রবলেম হয়, আমাদের জন্য প্রবলেম হয়। এই ধরনের প্রোডাক্টসের উপরে প্রচণ্ড পরিমাণে ট্যাক্স ধার্য করা হয়, যেটার কারণে আমরা যারা সাধারণ ভোক্তা আছি তারা খুবই সাফার করি। অনেকে বলে যে কম্পিউটারে বারকোড আছে, বারকোড দেখে স্ক্যান করলে এসে যায়, কিন্তু স্ক্যানটাও নকল, প্যাকেটটাও নকল করে হুবহু। ভোক্তাদের সংগঠন ক্যাব বলছে, বাজারে প্রচলিত 45% পণ্যেরই বিএসটিআই অনুমোদন নেই, আর 75% পণ্যে থাকে না প্রস্তুতকারকের তথ্য। 70% কসমেটিক্সই নিম্নমানের বা নকল। বাংলাদেশে এমন কোনো বিদেশি কসমেটিক নাই যেটি এখানে নকল হয় না। অনেক দাম দিয়ে কিনছি, বাট এটা হলো আমার কসমেটিক সৌন্দর্য বর্ধনের জন্য। সেখানে প্রচুর লেট থাকার কারণে আপনার স্কিন তো নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে, ক্যান্সারের মতো মারাত্মক রোগের ঝুঁকিতে পড়ে যাচ্ছে। আমাদের বর্ডার থেকে অবৈধভাবে ঢোকার জন্য যে সুবিধাগুলো দিয়ে থাকা হচ্ছে, তো সেই জায়গায় আমাদের এখানে জিরো টলারেন্স। নকল ও চোরাই পথে আসা পণ্যে সরকার কোটি টাকা রাজস্ব হারায়, আর ভোক্তারা পড়েন ক্যান্সার সহ নানা জটিল রোগের ঝুঁকিতে। কিন্তু তারপরও প্রশাসনের নাকের ডগায় কার স্বার্থে 5,000 কোটি টাকারও বেশি নকল প্রসাধনী পণ্যের কেনাবেচা চলে, এমন প্রশ্ন ভোক্তাদের। লামিয়া হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। 40,000-এরও বেশি বই, দুর্লভ পুঁথি আর ঐতিহ্যের ভাণ্ডার। তবুও প্রতিদিন গড়ে পাঠক মাত্র
22 জন। অবাক করার মতো বিষয় হলেও চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত ঐতিহ্যবাহী মাহবুবুল আলম চৌধুরী পাবলিক লাইব্রেরির বর্তমান চিত্র এটি। আধুনিক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কেন পাঠক বিমুখতা? প্রযুক্তির অভাব নাকি ব্যবস্থাপনার কোনো ঘাটতি রয়েছে এর পেছনে? এমন প্রশ্ন উঠছে সচেতন মহলে। সারি সারি বই, সাজানো বুকশেলফ, আধুনিক পাঠকক্ষ, সবকিছুই প্রস্তুত, শুধু নেই পাঠকের পদচারণা। এই চিত্র নগরীর লালদিঘি এলাকার চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত মাহবুবুল আলম চৌধুরী পাবলিক লাইব্রেরির। 40,000-এরও বেশি বই থাকলেও দিনের বেশিরভাগ সময়ে ফাঁকা থাকে পাঠকক্ষ। গত জুন মাসে মাত্র 485 জন পাঠক এসেছেন এখানে। ওরা পড়তেও আসে না, জাস্ট টয়লেট ব্যবহার করে এমনি চলে যায়। 1904 সালে প্রতিষ্ঠিত নগরীর সবচেয়ে পুরনো গ্রন্থাগারে আছে ব্রিটিশ আমলের দুর্লভ প্রকাশনা, পুঁথি, মুক্তিযুদ্ধ, ইতিহাস, সাহিত্য ও গবেষণা ভিত্তিক অসংখ্য মূল্যবান গ্রন্থ। তবে আছে কিছু ঘাটতিও। নতুন প্রজন্মের চাহিদা অনুযায়ী বই না থাকা ও বই খোঁজার আধুনিক ক্যাটালগ সুবিধা না থাকার অভিযোগ আছে। এই পুরো জীবন তো চেষ্টা করে তো কয়টা বই জোগাড় করতে পারছি, কিন্তু এখানে এতগুলি বই, কিন্তু শিক্ষার্থীরা আসে না, পড়তে চায় না। কর্তৃপক্ষের দাবি, পরিবেশ ও পাঠ্যাভ্যাসের পরিবর্তনেই পাঠক কম আসে। অনেক শিক্ষার্থী এখন কম আসে, আর যারা আসে তারা পত্রিকার প্রতি আসক্ত বেশি, যে কারণে আগের মতো সেই পাঠক নাই। বিশেষ করে মুরব্বীরা যারা আসে তারা পত্রিকাই পড়ে। এইটার সাথে কাজ করতেছে আমাদের ম্যাজিস্ট্রেট, আমরাও কিছু কালেকশন করে দিয়েছি। হ্যাঁ, এর সাথে উনি আরো কিছু পাঠকদের থেকে আমরা দিয়েছি লেটেস্ট বিভিন্ন বিষয়ের উপর। চিন্তা শক্তি, বিশ্লেষণ ক্ষমতা ও সৃজনশীলতা বৃদ্ধিতে পাঠ্যাভ্যাস জরুরি। নতুন প্রজন্মকে লাইব্রেরিমুখী করতে প্রযুক্তি নির্ভর ও আধুনিক সেবায় জোর বিশেষজ্ঞদের। সিটি কর্পোরেশনের যে লাইব্রেরিগুলো ওখানে আপডেট বইগুলো আছে কিনা সেটা একটা ব্যাপার। যদি থেকে থাকে তারপরেও যাচ্ছে না, তার কারণ হলো কি, বইয়ে যেটা পাওয়ার কথা সেটা সে অনলাইনে পাচ্ছে, তার বাইরে আরো অনেক ইনফরমেশন দিকে চলে যাচ্ছে সে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে চট্টগ্রামের শতবর্ষী এই লাইব্রেরি। ডিবিসি নিউজ ডেস্ক। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ও ভর্তি হার বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখছে সরকারের ফিডিং কার্যক্রম। বিদ্যালয়ে পুষ্টিকর খাবার দেয়ায় শিশুদের স্কুলমুখী হবার প্রবণতা যেমন বেড়েছে, তেমনি কমছে ঝরে পড়ার হারও। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সরবরাহকারী প্রতিষ্ঠান বলছে, এই কর্মসূচি প্রাথমিক শিক্ষার প্রসারে নতুন আলো ছড়াচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দিন দিন কমছিল শিক্ষার্থীর উপস্থিতি, ছিল ঝরে পড়ার শঙ্কাও। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে নীলফামারীর জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলার 423টি বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচি। এতে বদলে যেতে শুরু করছে চিত্র। কমেছে অনুপস্থিতির সংখ্যা, বেড়েছে নতুন শিক্ষার্থী ভর্তি। এই ফিডিং প্রকল্প আওতায় আসার পর তারা দেখি যে ক্লাসে মনোযোগী এবং তাদের উপস্থিতিও সন্তোষজনক। আমাদের প্রাথমিক বিদ্যালয়ে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছিল। আমাদের স্কুলে এখন স্টুডেন্ট দিয়ে ভরপুর। সপ্তাহ জুড়ে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে দুধ, ডিম, কলা, বিস্কুট ও বনরুটি। এসব খাবার শিশুদের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থাকার আগ্রহ বাড়িয়ে তুলেছে। আমাদের নীলফামারী জেলার জলঢাকা এবং কিশোরগঞ্জ উপজেলার 423টি বিদ্যালয়ে এই কার্যক্রম চলমান আছে। শুধু শিক্ষার্থীরাই নয়, অভিভাবকরাও কর্মসূচির সুফল দেখতে পাচ্ছেন। বাড়িতে বলে মা আমি ওখানে নাস্তা পেয়েছি, খাসি, কাল আবার সকালবেলা আসবো। আগে আসতে চাইতো না, এখন কিন্তু প্রতিদিনই নিয়ম মতো আসে। এই কার্যক্রম জেলার 1024টি প্রাথমিক বিদ্যালয়ে চালু করা গেলে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মত সংশ্লিষ্টদের। তুলনামূলক ইদানিং লক্ষ্য করতেছি যে স্কুল ফিডিং কার্যক্রম পরিচালনা হওয়ার পর থেকে আমাদের কিশোরগঞ্জ এবং জলঢাকা উপজেলায় শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক আগের চেয়ে অনেকটা বেড়েছে। এসব পুষ্টিকর খাবার প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি তাদের মেধা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সবাই। ওয়ালি মাহমুদ সুমন, ডিবিসি নিউজ, নীলফামারী। সপ্তাহের ব্যবধানে নাটোরের খুচরা বাজারে আমের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। এতে বাগান মালিকদের মুখে হাসি ফুটলেও হতাশ সাধারণ ক্রেতা। বিক্রেতারা বলছেন, মৌসুমের শেষ দিকে সরবরাহ কমে যাওয়ায় প্রভাব পড়েছে বাজারে, আর দাম বৃদ্ধিতে ক্রেতার ভিড় কমেছে বাজারে। আম উৎপাদনের অন্যতম জেলা নাটোরের বাজারগুলো এখন মিষ্টি ঘ্রাণে ভরপুর।
কয়েক সপ্তাহ আগেও হাড়িভাঙ্গা ও গৌরমতির দাপট ছিল। এখন সেই জায়গা দখল করেছে আম্রপালি, ফজলি, বাড়িফোর, কাটিমন সহ নাবি জাতের আম। তবে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। আহমেদপুর, তমালতলা এবং স্টেশন বাজারের পাইকারি আড়তগুলোতে যে আম গত সপ্তাহেও বিক্রি হচ্ছিল 20 থেকে 25 টাকা কেজি দরে, সেই আম এখন বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। মৌসুম শেষ হয়ে আসায় হাড়িভাঙ্গা ও গৌরমতি আমের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। এসব আম বিক্রি হচ্ছে 120 থেকে 150 টাকা কেজি দরে। গতবারের তুলনায় এই বছর একটু আমের দাম একটু বেশি আছে। 40 টাকা কেজি কিনলাম, হ্যাঁ 1 কেজি আম, গতবার থেকে এবার একটু দাম বেশি আছে। বিক্রেতারা বলছেন, মে জুন মাসের তুলনায় সরবরাহ কিছুটা কমে যাওয়ায় প্রভাব পড়েছে দামে, এতে ক্রেতার সংখ্যাও কমে গেছে। এবছর হচ্ছে আগের বছরের থেকে ফলন কম, যার কারণে এবার হচ্ছে আমের দাম বেশি, কাস্টমারের চাহিদাও কম। এটা বাড়িফোর আম বেশি 70 টাকা কেজি। এটা দাম এটার তুলনায় গত বছরের থেকে এবার দাম একটু কমই আছে। আমের চাহিদাটা একটু কম এবং আপনার হচ্ছে আমের কাস্টমারও কম আছে, কিন্তু আমরা খুচরা বিক্রি করতে পারতেছি বেশি দামে, কিন্তু হচ্ছে বেশি দামে। দামের ঊর্ধ্বগতিতে চাপের মুখে ক্রেতা, তবে বিক্রেতারা বলছেন সরবরাহ ও চাহিদার ভারসাম্য না এলে দাম কমার সম্ভাবনা কম। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।